আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক এক করে অনেকগুলো বিষয় আলোচনা করব। আসলে মাল্টিপারপাস যেটাকে বলা হয়, অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে অনেকগুলো বিষয় আলোচনা করব। সেগুলোর মধ্যে কী কী থাকছে? যে জিনিসটা প্রথম থাকছে, সাকিব তানজিলের ডিভোর্স। আসলে এই ডিভোর্স ওই ডিভোর্স না, হ্যাঁ এই ডিভোর্স সেই ডিভোর্স, বাট হয়ে যাচ্ছে এমন ঘটনা না, বাট হতে পারে এই টাইপের একটা ঘটনা। জি হ্যাঁ দর্শক, সাকিব তানজিলার ডিভোর্স হয়ে যেতে পারে। কিন্তু কেন বলছি এই কথা? কারণ যখন প্রশ্নটা চলে আসে তিশার ইগোর উপর, তখন যে কোনো কিছুই কিন্তু ঘটে যেতে পারে। কেন হঠাৎ করে এই কথা বললাম? কারণ সালমা বেগম তিশার ইগো হার্ট করেছে। সো এই ইগো হার্টের ফলাফল কিন্তু সাকিব তানজিলের ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে। যদি তিশা চায়, সেটার পরিণতি কিন্তু অনেক খারাপ হতে পারে। এইটা সম্পর্কে হয়তো সালমা বেগম অবগত নয়। যদিও সালমা বেগম তার জায়গা থেকে তার লজিক্যাল চিন্তাভাবনা করেই কাজকর্ম করেছে, বাট দিন শেষে কিন্তু তিশা সবসময় তার ইগোকেই প্রাধান্য দেয়। তার ইগোতে যদি কোনো এক জায়গায় হার্ট হয়ে যায়, সে কিন্তু অবশ্যই তখন অনেক মানুষের 12টা বাজিয়ে দেয়। তো সেইটা কিন্তু সালমা বেগম এবার করেছে। তো এটার পরিণতি কী হতে পারে সেটাই দেখার পালা। অন্যদিকে কাপল ভ্লগের কথা বলতে বলতে ওই যে তানভীর, রাবেয়া, ওদের কথা বলতাম সবসময়, চকলেট খাওয়ার টাকাও নাকি আসে না ইউটিউব থেকে। তো এটা বলতে বলতে হঠাৎ করে দেখলাম তিশাও কাল বলে বসেছে, ইউটিউব থেকে কি আর এমন টাকা আসে, কোটি কোটি টাকা আসে নাকি? না ভাই, এককালীন কোটি কোটি টাকা আসে না, ঠিক আছে, কিন্তু এককালীন আপনাদের ব্যাংকে কিন্তু লাখ লাখ টাকা আসে। তো ওই লাখ লাখ টাকাকে যদি আপনারা বাৎসরিক হিসাব করেন, তাহলে কোটি কোটি টাকাই আসে। তো তিশা হঠাৎ করে ইউটিউবে কেন বলছে কি আর এমন টাকা আসে, কোটি কোটি টাকা আসে নাকি? সেটার এক্সপ্লেনেশনও আমি আপনাদেরকে দিব। কিন্তু তিশাকে বলতে চাই, ঠিক আছে বুঝলাম কোটি কোটি টাকা আসে না, কিন্তু কোটি কোটি টাকা যদি নাই আসে, সেখানে ভিডিও কেন দেন? আবার ভিউর জন্য সুদূর গ্রাম থেকে আপনার একজন কাজের লোকের মা বোনকেও নিয়ে আসেন, যেন আপনার ভিউ বাড়ানো যায়। কেন এত কষ্ট করছেন? যদি কি আর এমন টাকা আসে, সেই টাকা না খেলে বা কী হয় বলুন আপনি? প্রশ্নটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম। আর দুর্দান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে সালমা বেগমের অপমান। সেই অপমানটা সেদিন আমি গতকালকের আমার ভিডিওতে অর্ধেক বলেছিলাম, পুরোটা এক্সপ্লেন করতে পারিনি সময়ের অভাবে। তো আজকে বাকির ঘটনাটুকু বলে দিব, অপমানের শেষ কোথায় হয়েছে। গতকাল শুরু করেছিলাম, আজকে অপমানের শেষটা আপনাদেরকে জানিয়ে দিব। সালমা বেগম বাপ্পি তিশাকে কীভাবে করে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে যাওয়ার সময় একটা লাথি দিয়ে বের করেছে, তখনই বুঝতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুটা করব আজকে দর্শক তিশাকে দিয়ে। তিশার ভিডিও যদি দেখেন, দেখবেন তিশার বাসাতে কিছু মানুষ এসেছে। এর মধ্যে একজন হচ্ছে তিশার আপন নানি, একদম তিশার আপন নানি, পদ্মাচর থেকে এসেছে। তার সাথে আরও দুজন মানুষ এসেছে, যার মধ্যে একজন হচ্ছে, আপনারা জানেন তিশাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে বর্তমানে কাজ করে সাথী, সাথীর মা, এবং তৃতীয় আরেকজন আছে, সেটা হচ্ছে সাথীর বোন। অর্থাৎ আমরা তিশার ভিডিওতে যে নতুন 3জন অতিথিকে দেখতে পাচ্ছি, সে তিনজনের পরিচয় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তিশার নানি, সাথীর মা এবং সাথীর বোন, এই 3জন পদ্মাচর থেকে এসেছে। ওকে, তো ঠিক আছে, অতিথি এসেছে, তিশা দাওয়াত দিয়ে এনেছে, খাইয়ে দিয়ে বিদায় করে দেবে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তিশাদের ঘরে কি কোনো মিউজিয়াম আছে, কোনো জাদুঘর আছে? না তো নেই। আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগে অবস্থিত। এছাড়াও আরও অনেক জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, আর তারপরে সেনাবাহিনীদের জাদুঘর আছে, আরও কত জাদুঘর আছে। তো তিশাদের বাড়িতে পাবনাতে তো কোনো জাদুঘর নেই, আমি এটাই জানি। কিন্তু যদি তাই হয়ে থাকে, তাহলে তিশাকে একটা জিনিস দেখলাম আমি, খুব অ্যানালাইসিস করে, তিশাদের বাসায় যেই আসুক না কেন, কোনো গেস্ট আসুক না কেন, পাড়ার প্রতিবেশী আসুক না কেন, যে কোনো একটা সিঙ্গেল মানুষও যদি আসে, তিশা সবাইকে নিয়ে চলে যায় তার শাশুড়ির ঘরে। যেন একটা শাশুড়ির ঘরে একটা স্বর্ণের গুদাম আছে, ওটা একটা মনে হয় কোনো একটা অতীত
ইতিহাসযুক্ত কোন একটা ঘর যেখানে আসলে সবাইকে তিশাকে ধরে ধরে নিয়ে যায় ঘোরানোর জন্য। কি আছে নাজমান্টির ঘরে, এটা আমার জানার খুব শখ। আমি দেখলাম তিশা তার নানি, সাথীর মা, বোন সবাইকে নিয়ে নাজমান্টির ঘরে চলে গিয়েছে সেখানে ঘোরানোর জন্য। তো সেখানে গিয়ে আমি শুরু থেকে বলি কী কী ঘটনা ঘটেছে, আপনাদের বিরক্ত লাগবে শুনতে দর্শক। এবার আপনারা খেয়াল করে দেখবেন তিশা যখন নাজমান্টির রুমে ঢুকে, সেই রুমের দরজা আর লাথি দিয়ে ঢুকতে হয়নি। আমি বলেছিলাম আপনাদেরকে আমার আগের ভিডিওতে, যেবার তানজিলার চাচি শাশুড়ি এসেছিল, তাকে নিয়ে যখন সে নাজমান্টির ঘরে ঢুকতে যায়, দরজা খুলতে পারছিল না, তখন তানজিলার চাচি শাশুড়ি একটা লাথি দিয়ে ওই দরজা খুলে ফেলে। কত বড় অপমান নাজমান্টিকে করা হয়েছিল। ঠিক আছে, তিশা তারপরে যায়, কিন্তু গতকালকে দেখলাম, মানে আজকে আর কি, তিশার ভিডিওতে সেই দরজা লাথি মারার মতো তো শক্তই না, তিশা হাত দিয়ে 2-3 থাপ্পড় দিল, দরজাটা আস্তে করে খুলে গেল। তাহলে সেই দিন তিশা কী কারণে এতগুলো লাথি দিচ্ছিল এবং দিন শেষে তানজিলার চাচি শাশুড়িকে দিয়ে লাথি দিয়ে দরজাটা খোলালো? আমার প্রশ্ন থাকলো। যাই হোক, পরবর্তীতে দেখলাম তিশা তাদের সবাইকে নিয়ে ঘরে ঢোকে। ওকে, ঘরে ঢোকার পর তিশা তাদেরকে বসতে পর্যন্ত বলতে পারেনি, এর মধ্যে দেখলাম তিশার নানি নাজমান্টি যে ওয়ার্ড্রোব আছে তার উপরে যে জিনিসপত্রগুলো আছে হাতাহাতি করা শুরু করেছে। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম এই আচরণটা দেখে। একটা মানুষের বাসায় এসেছেন আপনি, একটা অতিথির বাসায় এসেছেন, এবং রুমটাও আপনার নিজের মেয়ের না বা নিজের নাতির না, তিশার রুম না, রুমটা নাজমান্টির। সেখানে গিয়ে কিভাবে করে, আমি অদ্ভুত চোখে তাকিয়ে দেখছিলাম দর্শক। আপনারা যদি সেই আচরণ দেখেন, আপনারা মানে খুবই বিরক্ত বোধ করবেন। তিশার দরজাটা খুলে মাত্র ঢুকালো, ঢুকা মাত্রই তিশার নানি বিছানাতেও বসলো না, চেয়ারে বসলো না, গিয়েই নাজমান্টির ওয়ার্ডরোবের উপরে কী কী আছে হাতাহাতি করা শুরু করে দিল। আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছিল যে আসলে কি চোখে এগুলো বাস্তব দেখছি? একটা মানুষ কীভাবে করে এভাবে হাতাহাতি করতে পারে? যা পাচ্ছে তাই ধরে ধরে দেখছে। পরে তিশার সামনে গেল, গিয়ে তিশা ওয়ার্ডরোবের প্রথম ড্রয়ারটা খুললো। খোলার পর তিশা এখনও কিছু দেখা দিয়ে পারলো না, ধপাস করে দেখি তিশার নানি একটা বক্স বের করে নিয়ে আসলো। বের করে এনে ওটাকে খুলছে, খুলে দেখছে কি আছে। পরে তিশা আবার তার হাত থেকে সেই বক্সটা নিয়ে যায়, তিশা নানি আরেকটা বক্স বের করে নিয়ে আসে। মানে অদ্ভুত রকমের পাগলামি দেখলাম। মানে তিশার নানিকে দেখলাম এতটা লালসিত চোখ, মানে এতটা লোভ নিয়ে, লোভের চোখ নিয়ে প্রত্যেকটা জিনিসের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে যদি একটা বার সুযোগ পেত প্রত্যেকটা জিনিস এখান থেকে তুলে নিয়ে যেত, কোনো কিছুকে ঘরের মধ্যে রাখতো না। ঠিক আছে, মানে তার চোখ দেখলে বুঝতে পারবেন অনেক পরিমাণ লোভ নিয়ে তিশার নানি নাজমান্টি জিনিসগুলোকে হাতাহাতি করছিল এবং লালসা ভরা ছিল। তো সেগুলো দেখে কিন্তু দর্শক একরকম বোঝাই যাচ্ছিল যে তিশার নানি কী কারণে এখানে এসেছে। সে ভেবেছে হয়তো নাজমান্টির রুমে গেলে অনেক কিছু নিতে পারবে, অনেক কিছু চুরি করে নিয়ে যেতে পারবে এবং সেগুলো সে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো পরবর্তীর স্টেপ যেটা দেখলাম, তিশা ওই ওয়ার্ড্রোপের 2 নম্বর ড্রয়ারটা খুললো। 2 নম্বর ড্রয়ার খোলার পর সেখানে সে বললো এখানে অনেকগুলো ব্লাউজ আছে নাজমান্টির। সেখানে দেখলাম আবার দৌড়ে গেছে তিশার নানি এবং প্রত্যেকটা জিনিস দেখা শুরু করছিল। ঠিক ওই সময় তিশা ভিডিওটাকে বন্ধ করে দেয়। আমার বুঝতে বাদ নেই আর দর্শক, তিশা নাজমান্টির অনেকগুলো জিনিস, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি নিশীথ বাংলাদেশে থাকতো বা সে যদি আসতো, আমি নিশ্চিত করে বলতে পারি অনেক কিছু মিসিং পাবে। তিশা অনেকগুলো জিনিস সে তার নানিকে দিয়ে দিয়েছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, না হলে এইভাবে করে ভিডিও বন্ধ করার কিছু ছিল না। আর তিশার নানির যে পরিমাণ লালসিত চোখ দেখলাম, যেভাবে লোভ নিয়ে সব কিছু জিনিসের দিকে তাকাচ্ছিল, হাতাহাতি করছিল, বুঝতে আর বাদ নেই সে আসলে কি চাচ্ছিল। তার চাওয়া পাওয়ার মধ্যে খালি ছিল একটাই, সে কোনটা কখন কিভাবে হাতড়ে নেবে, এবং সেটাই সে চাচ্ছিল এবং আমি মনে করি সে নিয়েছেও। এখানে কোনো ভুল নেই দর্শক। ঠিক আছে, সো আলটিমেটলি দর্শক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, তিশার নানি এবং বাকি যে মানুষগুলো এসেছে সেখানে তারা কোনো একটা অসৎ উদ্দেশ্যে এসেছে। যদি বাপ্পি সেই রুম ঘাটাঘাটি করে অনেক কিছু মিসিং পাবে। তারপর আরেকটা জায়গায় দেখলাম তিশা সাথীর বোনকে নাজমান্টির ট্রাঙ্কের উপর উঠিয়ে দিয়েছে। তারপর ওইখানে একটা লাগেজ ব্যাগ ছিল, সেই লাগেজ ব্যাগের ভিতরে কী কী আছে সেগুলো বের করাচ্ছে। কিছু স্টিলের ট্রে ছিল বা জিনিসপত্র ছিল, সেগুলোকে কাঁসার জিনিসপত্র, আপনারা জানেন কাঁসার কিন্তু অনেক দাম, সে কাঁসার অনেকগুলো 5-6টা বাটি পেয়েছে তিশা, সেগুলোকে বের করছে।
আর আমি জানি না সেই জিনিসগুলোকে তিশা বিক্রি করবে কিনা, কারণ আপনারা জানেন কাঁসার একটা প্লেটের দাম কিন্তু 3-4 হাজার টাকার হয় ওজন অনুযায়ী। সো সেই কটা প্লেট বিক্রি করলেও নগদে কিন্তু তিশা 20-30 হাজার টাকা পাবে, যে পরিমাণ প্লেট দেখলাম, এবং প্রত্যেকটা প্লেট অনেক বড় বড় ওজনওয়ালা। সো আসলে দর্শক যেটা বলতে যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন, তিশা হয়তো ওই রুমটাতে গিয়েছে নাজমানটির অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস চুরি করার জন্য, বা হয়তো তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র তার ভিউর জন্য, যে এগুলো করলে হয়তো আমার ভিউ পারবে, তাদেরকে দেখাবো, আমার ভিউ হবে, আর মাঝখানে তো কয়েকটা যে দিয়ে দিলাম, কি আর এমন হবে, ঠিক আছে। তো যাই হোক দর্শক, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাথীর, আমি অলরেডি কিন্তু তিশার যে নানি তার আচরণ বলেছি, সাথীর বোন তার কথাও বললাম, ঠিক আছে। তিশার নানির যে চোখের মধ্যে এতটা লোভ ছিল সেটাও বললাম, যে কীভাবে করে প্রত্যেকটা জিনিস হাতাহাতি করছিল। নেক্সট আমি বলবো তিশাকে নিয়ে এবং সালমাকে নিয়ে। তিশা আজকে যে ভিডিও দিয়েছে তার আগের ভিডিও, অর্থাৎ যেদিন সে তানজিলার বাসায় গিয়েছিল সেই দিনের মজাটা একটু বলি। সেদিন আমি বলেছিলাম তিশাকে থাকতে বলেনি, বলেছে সালমা তাড়াতাড়ি রান্না করছে যেন বাপ্পির সাথে তাকে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে কিন্তু আমি আর এটা বলিনি নিয়ে গেছে নাকি নিয়ে যায়নি, কারণ আমরা কিন্তু এটা জানি না যে সেদিন আলটিমেটলি কী ঘটেছিল পরবর্তী ঘটনা, কারণ কেউ কারোর ভিডিওতে আর কিছু বলেনি। কিন্তু আজ তানজিলে যে ভিডিও দিয়েছে সেই ভিডিওর অন্তিম মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কি ঘটনা ঘটেছে। এছাড়া তিশা যে নতুন ভিডিও দিয়েছে সেটাও দেখতে পেয়েছি, তিশা কী ভিডিও দিয়েছে। তিশা তার বাসাতে বসে ভিডিও দিয়েছে পাবনাতে। তার মানে আমরা বুঝতে পারছি তিশা সেদিন রাতে আর কুষ্টিয়াতে থাকেনি, সে পাবনাতে চলে এসেছিল। আর তানজিলের ভিডিওতে বিস্তারিত দেখা গেছে। সেটা কি দেখেছি প্রথমত সন্ধ্যাকালীন সময়তেই তিশা তাকে ভাত দিয়ে দেওয়া হয়েছে। তো বাপ্পিকে দেখলাম চুপ করে বিছানাতে হেলান দিয়ে বসে আছে, তিশা ভাত খাচ্ছে, সাথী ভাত খাচ্ছে। তো তানজিলে বারবার বলছে, আম্মু তুমি মাংস নিচ্ছ না কেন, তোমার জন্য তো তাড়াহুড়ো করে মাংস রান্না করে আনলো, মাংস খাও। তো তিশা এক পিসও মাংস নিচ্ছিল না, মুরগির মাংস। তো বাপ্পি তখন বলছে যে আসলে খাবে কি, এটা কি খাওয়ার সময়? এটা তখন খাওয়ার সময় না, এখন বাজে সন্ধ্যা মাত্র 7:30। তোমার আম্মু কি এখন ভাত খায়? এখন তো ভাত খাই না আমরা, এটা তো আমাদের ভাত খাওয়ার সময় না। তিশা বা তখন বলে ওঠে, এখন হচ্ছে নাস্তা খাওয়ার সময়, আমরা এখন নাস্তা খাওয়ার সময় খাচ্ছি ভাত, তো এই জন্য বেশি খেতে পাচ্ছি না। তখন বাপ্পি বলছে, তোমার শাশুড়িকে সম্মান দেওয়ার জন্য তো তোমার আম্মু ভাতটুকু খাচ্ছে, নাহলে তো সেটাও খেত না। এত কষ্ট করে রান্না করেছে এই কারণে সে খেতে বসেছে, না হলে কি এখন কেউ ভাত খায়? সন্ধ্যা 7:30টার দিকে তানজিলার মুখটা ডিরেক্ট স্টপ করিয়ে দেয় বাপ্পি কথাটা বলে। তো এই কথাটা বলার কারণ আছে দর্শক। বাপ্পি সময় ধরে বলছিল, এমনকি বাপ্পি তানজিল এটাও বলছিল ঘড়ি নিয়ে এসে, একটা ঘড়িতে দেখায় কয়টা বাজে, এখন 7:30 বাজে। তো সালমা কি করেছে আসলে আপনারা জানেন, এর আগ মুহূর্তে বাপ্পিকে যখন সালমা বলছিল, বাপ্পি বলছিল যে আপনার বিয়ানকে তাহলে রেখে দিন, আমি কাল সকালে নিয়ে যাব। তো তখন কিন্তু সালমা লাফ দিয়ে উঠে বলছে, না আমি এখনই রান্না করছি, আপনি খেয়ে দিয়ে তারপর বিয়ানকে নিয়ে একসাথে চলে যায়। একটা বারও সালমা বলেনি ঠিক আছে আপনি বিয়ানকে আজকে রেখে যান, অথচ তিশা কিন্তু সেখানে থাকার প্রস্তুতি নিয়ে গিয়েছিল। তো হ্যাঁ, তিশার এটা অতিরিক্ত বাড়াবাড়ি, বারবার তানজিলার বাসায় যাওয়া, বাট এইটা কিন্তু সালমার জায়গা থেকেও ঠিক আছে, কারণ তার কষ্ট হয়। তো যাই হোক, পরবর্তীতে যেটা হয়, সালমা যখন এটা বলে বাপ্পি আসলে খুব জায়গাতে বোল্ড হয়ে যায়। সে কল্পনাও করেনি সালমা এইভাবে করে বলতে পারে, ঠিক আছে, এটা বাপ্পি কল্পনাও করেনি। আর ওদিক থেকে তিশা সে মানে পুরোপুরিভাবে বোল্ড হয়ে যায় যে তাকে তানজিলার শাশুড়ি এভাবে করে অপমান করেছে। তো যাই হোক, পরবর্তীতে যখন এরকম ভাতটাত খেয়ে ফেললো, এটা বাপ্পি খুবই রাগান্বিতভাবে খেয়েছে, কারণ ওই সময় তারা ভাত খাওয়ার কোনো সময় ছিল না, তারা ভেবেছিল আজকে থাকবে। তো যাই হোক, পরবর্তীতে যখন তারা চলে যায়, যাওয়ার সময় হয়, দেখলাম তিশার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, তার মুখ এতটা অন্ধকার হয়ে গিয়েছে, অর্থাৎ তিশা এতটা ক্ষোভে ফুঁসে উঠেছে, অকল্পনীয়। মানে তিশা কোনোভাবেই মেনে নিতে পারছে না সালমা তাকে আজ কুষ্টিয়া থাকতে বলেনি। তিশার ধারণা হচ্ছে সে যেখানে যাবে তার যখন যা মন চায় সে তাই করবে, কারো কথা সে উঠবেও না, কারো কথা সে বসবেও না। সে কুষ্টিয়াকে এমন একটা জিনিস বানিয়ে ফেলেছিল যে সালমা মনে হয় তার কাজের লোক, তিশার যখন মন চায় কুষ্টিয়া যাবে, সালমা তাকে রান্না করে করে খাওয়াবে। তো তিশার কাছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না তিশার পক্ষে, যে সালমা তাকে থাকতে বলেনি, বরং চলে যেতে বলেছে। এটাই এমনকি মানে বলার ধরনটা শুনুন দর্শক, সালমা এমনি খাবারটা রেডি করে দিতে পারতো, বাপেরা নিজে চলে যেত যদি থাকতে না বলতো। সালমা নিজে বলছে আপনি বিয়ানকে নিয়ে চলে যান খাবার দাবার শেষে, হ্যাঁ কেমন।
তো এটা কিন্তু চরম লজ্জাজনক, এটা আসলে দর্শক এক্সেস হয়েছে, এটা আমি মনে করি। কারণ একটা বেআইনকে ডিরেক্টলি এরকম মুখের উপর বলা, এটা কিন্তু আসলে খুবই লজ্জাজনক, এটা আসলে মানতেই হবে। এরা যদি আপনারও শ্বশুর শাশুড়ি হন বা বিআইন হন, এটা যদি একজন আরেকজনকে বলে বিআই তাকে খাওয়া দাওয়ার পর নিয়ে যান, তো এটা কিন্তু আসলে লজ্জাজনক। রকম বলা যায় এটা লজ্জাজনক না, খালি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে একরকম, এটাই বলা যায়। তো তিশাকে সালমা একরকম ডিরেক্টলি অপমান করে বের করে দিয়েছে, এখানে কোনো সন্দেহ নেই, এবং আমি এটাতে খুব খুশি হয়েছি। তিশার মতো মানুষের জন্য এটা প্রাপ্য ছিল, নির্লজ্জ বেহায়া মহিলা আর কি। ঠিক আছে, বারবার যদি এরকম করে যায় একটা জায়গায়, তার সম্মান থাকবেন, এটাই সত্য। সো তিশার ক্ষেত্রে সেটাই হয়েছে, এবং আমি এটাতে যথেষ্ট পরিমাণে খুশি হয়েছি। তিশার মতো মানুষের জন্য এটাই যুক্তিসঙ্গত, এটাই উচিত। ঠিক আছে, তো তিশা যাই হোক মুখ অন্ধকার করে সেখান থেকে চলে আসে। তো এই কারণে বলছি, যেহেতু তিশার ইগোতে হার্ট করেছে সালমা, এমন না হোক তিশা যদি এখন এটাতে রাগে ক্ষোভে ফুসে উঠে তানজিলাকে কিন্তু চাপ প্রয়োগ করে, এমনও হতে পারে সে বলবে সাকিবকে ডিভোর্স দিয়ে এখনই চলে আয়। আর তানজিলা আসলে এটা করবে নাকি করবে না সেটা আমরা জানি না, বাট এতটুকু আমি বিলিভ করি তানজিলা কিন্তু তার মার কথার বারেও খুব একটা বেশি কাজ করবে বলে মনে হয় না। কিন্তু হ্যাঁ, বিয়ের মতো জিনিস, ছেলে খাওয়ার মতো জিনিস, সেক্ষেত্রে অবশ্যই তানজিলা অবশ্যই নিজের ডিসিশনেই চলবে, কারণ বিয়েটা কিন্তু তানজিলা নিজের ডিসিশনেই করেছে, তিশার এখানে কোনো মতই ছিল না। ঠিক আছে, সো আলটিমেটলি দর্শক তিশার কিন্তু ইগোতে হার্ট করেছে, সো এটার প্রতিশোধ তিশা অবশ্যই নিবে, আমি বিলিভ করি। কিন্তু সেটা কিভাবে নিবে সময়ের সাথে সাথে দেখা যাবে, কারণ তিশা কিন্তু কাউকে এত সহজে ছেড়ে দেওয়ার পাবলিক না দর্শক, এটা মাথায় রাখবেন। তো সালমার জন্য শনির দশা কী অপেক্ষা করছে সেটাই দেখার পালা। নেক্সট আবার দর্শক এখানে একটা কথা চলে আসে, এই প্রশ্নটা গতকালকেও এসেছিল, সেটা হচ্ছে ঠিক আছে সালমা না হলে তিশাকে চলে যেতে বলেছে, থাকতে বলেনি, ঠিক আছে তার কোনো দরকার নেই, তার কষ্ট হয়, কিন্তু তানজিলা তো সেখানে আছে, যেহেতু ওটা তানজিলার শ্বশুরবাড়ি, তানজিলা তো পারতো তার মাকে বলতে, মা তুমি আজ থাকো কাল যেও, বা সে তো বাপ্পিকে বলতে পারো আজকে আম্মু থাকুক তুমি চলে যাও, আম্মু কাল সকালে যাবে। এটা তো কিন্তু তিশাকে তানজিলা চাইলেই বলতে পারতো, বাট তানজিলাও কিন্তু তিশাকে থাকতে বলেনি। কারণটা কি? হয়তো সবাই বলবেন ভাই তানজিলার সাথে হয়তো তিশার এখন সম্পর্ক ভালো না, মনোমালিন্য, হয়তো মনের মিল নেই, এই কারণে তানজিলা বলেনি। না দর্শক, আসলে এমনটা না। তানজিলাও এখন আসলে বলেনি, তার কারণও তার শাশুড়ি। কারণ তানজিলা আসলে দিন শেষে কিন্তু বর্তমানে নিজে কিন্তু কোনো কাজ করে না, সে কিন্তু যা করে তার শাশুড়িটাই করে। কিভাবে? তানজিলা শাশুড়ি রান্না করে, তানজিলা সেটা ভিডিও করে তার ভিডিওতে দেখায়, ডলার কামাই করে। আবার তানজিলার সকাল থেকে রাত পর্যন্ত তার যত দায়িত্ব সব তার শাশুড়ি করে, তার বাচ্চা পালা দায়িত্ব তার শাশুড়ি করে। তো দিন শেষে কিন্তু তানজিলার তার শাশুড়ির মন জোগায় চলা লাগে, কারণ সে যদি তার শাশুড়ির মন জোগায় না চলতে পারে, তার শাশুড়ি যদি একবার এগুলো করা বন্ধ করে দেয়, কে করবে? সো তানজিলা উগ্র হলেও কিছুদের মানে কিছু জায়গায় নিজের স্বার্থের কথা চিন্তা করে নরম থাকার চেষ্টা করে। তো কিছুদিন আগে তানজিলা বলেছিল, তানজিলার ভিডিওতে দেখবেন, যে আমার শাশুড়ি ইদানিং একটুতেই রাগ করে, একটুতেই খালি অভিমান করে, ঠিক আছে, মানে যে কোনো কিছুতেই অভিমান করে, তার সব কিছু ভালো লাগে না, কিছু হলেই সে কেমন যেন করতে থাকে। তো তানজিলা কিন্তু তার শাশুড়িকে নিয়ে এই একটা অভিযোগ কিছুদিন আগে করেছিল তার ভিডিওতে, ঠিক আছে, যে তার শাশুড়ি নাকি কথায় কথায় ইদানিংকালে অভিমান করে, কথা বলে না, তার উপর রাগ করে, আগে এমনটা সে করতো না। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে যেহেতু তানজিলার শাশুড়ি চাচ্ছে না তিশা আজকে থাকুক, যদি তানজিলা তার উপর গিয়ে তার মাকে বলে থাকতে, এটার জন্য কিন্তু সালমা তানজিলার উপর রাগ হতেই পারে, তখন হয়তো এটার পরিণতি খারাপের দিকে যেত। এই কারণে তানজিলাও তার শাশুড়ির কথা চিন্তা করে তার মাকে আর থাকতে বলেনি, ঠিক আছে। সো আলটিমেটলি তিশার সে বাসাতে আর থাকা হয়নি। তো নেক্সট দর্শক যেটা বলবো সেটা হচ্ছে সালমার কথা, ঠিক আছে, যেটা আমি সালমার কথা অলরেডি বলেছি, যে সালমা এখন ভবিষ্যতে বুঝতে পারবে যে তার সাথে কি হতে যাচ্ছে, সেটা আমি জানি না, আপনিও জানেন না। তিশাকে দেখলাম ভিডিওর সামনে বসেছে ভাষণ দিতে, অনেকদিন তিশা ভাষণ দেয়নি, তো তিশাও মনে হয় এটা খুব মিস করে। তিশা বলছে আগে প্রায় সময় আমি আপনাদের সাথে কথা বলতাম, ভালো লাগতো, কিন্তু এখন কিছু কারণে খুব একটা কথা বলি না, ভালো লাগে না। আর কিছু মানুষ দোষ ধরে, মানে রোস্টারদের কথা বলছিল আর কি। তো সে যাই হোক, তিশাকে দেখলাম সে ভিডিও দিতে বসেছে। সো ভিডিও দিতে বসে তিশা কিছু কথা বলছিল, সে কথার মধ্যে একটা ছিল এরকম, ওয়াইটিতে ভিডিও এখন আমি রেগুলার দেই না, যদি ভালো টপিক না থাকে আমি ভিডিও দিতে বসি না, ভালো লাগে না সবসময় রেগুলার ভিডিও দিয়ে কী করবো, কী আর এমন টাকা ইউটিউবে কী আর এমন টাকা আসে,
মানে তিশা নিজেই বলছে কিন্তু ইউটিউবের কি আর এমন টাকা আসে যে আমার এটা রেগুলার দিতে হবে, এখানে তো খুব একটা টাকা আসেও না। এমন যদি বুঝতাম কোটি কোটি টাকা আসে তাও বুঝতাম, কি আর এমন টাকা আসে। তো আমি একটু এক্সপ্লেন করি, মানে তিশা আসলে ইউটিউব থেকে এত এত টাকা খেয়েছে দর্শক। এখন তিশার কাছে লক্ষ পরিমাণ টাকা আসলে কিছু মনে হয় না। এখন তিশার কাছে টাকা মানে কেউ যদি তাকে 1 কোটি টাকা দিত বা তার যদি মাসে কোটি কোটি টাকা আসতো, তাহলে তিশার কাছে সেটার একটা মূল্য থাকতো। মানে লক্ষ টাকা তিশার কাছে এখন কোনো টাকা না, মানে ইউটিউব তাকে এত এত লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তিশা এখন এই লক্ষ টাকাকে কিছু মনেই করে না। আমি তিশাকে বলবো, কাইন্ডলি আপনি যদি আপনার ইউটিউবের অল টাইম আর্নিংসটা দেখান, তাহলে দর্শকরা দেখে যাবে বা বুঝে যাবে আপনি কত কোটি টাকা ইউটিউব থেকে পেয়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি দর্শক, তিশা ইউটিউব থেকে কয়েক কোটি টাকা পেয়েছে। কিভাবে পেয়েছে? তিশা কিন্তু বিগত 6-7 বছর ধরে ইউটিউবে আছে। সো আপনারা যদি তিশার অল টাইম ইউটিউব ইনকাম দেখেন, সেখান থেকে কয়েক কোটি টাকাই সে পেয়েছে, কারণ তিশার মান্থলি ইনকাম কয়েক লক্ষ টাকা। যখন নভেম্বর ডিসেম্বর মাস আসে, তখন সে এক মাসে 8 থেকে 10 লক্ষ টাকা কামাই করে, আর এভারেজে 6 থেকে 7 লক্ষ টাকা। আর প্রতি মাসে তার কম করেও 1-2 লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম হচ্ছেই। সো বাৎসরিক আমি হিসাব করেছি দর্শক, তিশা যদি বাৎসরিক মানে ইউটিউব থেকে ইনকাম চিন্তা করেন, প্রথম 7 থেকে 8 মাসে আমি গড়ে যদি 2 লাখ থেকে 1.5 লাখ টাকাও ধরি, তার গড়ে কিন্তু 14 থেকে 15 লাখ টাকা চলে আসে। ধরে নিলাম, কমটাই ধরলাম, 14 লাখ টাকা সে প্রথম 8 মাসে পেয়েছে বা 10 মাসে পেয়েছে। বাকি 2 মাসে তার আর না হলেও 10 লাখ টাকা চলে আসে। লাস্ট 2 মাসে 10 থেকে 20 লাখ টাকা আসে, তাও ধরলাম নভেম্বর ডিসেম্বর মাসে আমি কম করে ধরলাম 10 আর 10 20 না ধরে 15 লাখ টাকা ধরলাম। তার মানে তিশার এক বছরে বাৎসরিক কম করে 30 লক্ষ টাকা ইনকাম হয়। বাপ্পির একই পরিমাণ টাকা ইনকাম হয়, 30 লক্ষ টাকা। তার মানে বাপ্পি আর তিশা দুজন মিলে এক বছরে কামাই করে 60 লক্ষ টাকার অধিক। যদি আপনারা 2 বছরের কথা চিন্তা করেন, 1,20,00,000 টাকা। যদি 3 বছরের কথা চিন্তা করেন, আপনারা হিসেব করে দেখেন কত লক্ষ টাকা হয়, কত কোটি টাকা হয়। তার মানে তিশা কিন্তু গত কয়েক বছরে কয়েক কোটি টাকা ইউটিউব থেকে ইনকাম করেছে। এখন তিশার কাছে আর লক্ষ টাকা ভাল লাগছে না। তিশার মনে হচ্ছে যদি একবারে 1 কোটি টাকা পেতাম, তাহলে আমার কাছে সেটা পারিশ্রমিক হিসেবে ভালো লাগতো। ঠিক আছে? সো আসলে মানুষের ক্ষেত্রে এরকমই হয় দর্শক, যখন একটা মানুষ অনেক বেশি পায়, তার চাওয়াটাও তখন অনেক বেড়ে যায়। প্রথমে একটা মানুষ যখন গরিব থাকে, সেভাবে ইস আল্লাহ কোনো মতে খালি দিন এনে দিনটা খেতে পারতাম, 2 বেলা ভাত খেতে পারতাম, ভাল লাগতো। আল্লাহ যখন তার চাওয়াটা পূরণ করে দেয়, সে যখন 2 বেলা ভাত খেতে পারে পেট ভরে, তখন তার চাওয়াটা থাকে আল্লাহ আমি সকালে নাস্তার একটু খেতে পারতাম। যখন আল্লাহ সেই তার আবদারটা পূরণ করে দেয়, তখন তার নিজের চাওয়াটা আরও বেড়ে যায়, আল্লাহ এখন একটু পোলাও মাংস খেতে পারতাম। আল্লাহ যখন তার সে চাওয়াটা পূরণ করে দেয়, তখন সে এটা ভাবে আল্লাহ আমাকে খাবারটা কেউ হাতে তুলে খাইয়ে দিতে, আমার তখন হাত দিয়েও খেতে ইচ্ছা করছে না। আল্লাহ যখন তার এই চাওয়াটা পূরণ করে দেয়, সে তখন আস্তে আস্তে দালান কোঠা ইমারত গাড়ি বাড়ি এগুলো যেতে শুরু করে। আল্লাহ যখন সেগুলোও দিয়ে দেয়, তার সব কিছু পূরণ করে দেয়, তখন সে নিজেও জানে না আল্লাহ আমার কী লাগবে, তাও সে লাগবে লাগবে করতে থাকে, শুধু চাই চাই আর চাই। ঠিক উৎকৃষ্ট উদাহরণ এই তিশা। এখন তার কোটি টাকা চাই, লাখ টাকা চাই না। তো যাই হোক, তিশা বলেছে ইউটিউব থেকে কী আর এমন টাকা আসে, তাই না? তার ইউটিউবে টাকার কোনো মূল্য নেই। যদি তাই হয়, তাহলে ভাই ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনি আপনার ঘরে যে কাজ করে, সেই কাজের লোকের মা বোনকে আপনি নিয়ে আসছেন ভিডিওতে দেখানোর জন্য যেন আপনার ভিউ বাড়ে। কেন এত কষ্ট করছেন? না আনতেন তাহলে। আপনার যদি ইউটিউব থেকে কোনো টাকা না ইনকাম হতো, আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কষ্ট করছেন কেন? আবার তিশার বর্তমান ভিউ দেখবেন দর্শক 5 থেকে 6 হাজারের বেশি হয় না। তো এখন সে তার ভিউ বাড়ানোর জন্য, আপনারা জানেন তিশা তার অতীত পন্থা অবলম্বন করবে, পদ্মার চরে যাওয়া। তিশা এখন পদ্মার চরে যাবে। যতটুকু শুনেছি, তিশার যে নানি এসেছে, তারপরে যে সাথীর বোন, সাথীর মা এসেছে, তাদের সাথে একসঙ্গে করে তিশা হয়তো পদ্মার চরে যাবে, আমি যতটুকু জেনেছি বা শুনেছি। তো যদি তাই হয়, আমার কথা, যদি তিশার ভিউই না হয়, যদি তিশার ইনকামই না হয়, তাহলে সে পদ্মাচরে যাবে, ভালো কথা, সে ঘুরবে, ঘুরে চলে আসবে। তার ভিডিও বানানোর দরকার কি? তার পদ্মাচরে তো কষ্ট করে যাওয়ার দরকার কি? তার পদ্মাচরে কি ভিডিও বানিয়ে সেখানে মানে ভিডিও ছেড়ে ইনকাম করার দরকারটা কি? হ্যাঁ, ঘুরে আসুক, ইনকাম না তেমন একটা হয় না, দরকার কি ইনকামের? ছেড়ে দিক ইউটিউব, ডিলিট করে দিতে তার ইউটিউব অ্যাকাউন্টটা, খুব ভালো হবে। একটা আবর্জনা শেষ হয়ে যাবে, বেশি দুর্গন্ধ থেকে হালকা দুর্গন্ধ কমে যাবে। সেটা কিন্তু তিশা করবে না। মানে প্রত্যেকটা মানুষ এরকম কেন দর্শক? আমার প্রশ্ন হয় ইউটিউব থেকে, ভাই তোরা টাকা খাস, তোরা টাকা পাস, কিন্তু বলতে কেন এত সমস্যা? তোদেরকে দেখে আর 10টা মানুষ যদি ইন্সপায়ার হয়, তারাও যদি ইউটিউবে এসে তাদের সংসার চালানোর একটু টাকা আয় রোজগার করতে পারে, ক্ষতিটা কী?
আমি যেদিন থেকে তারকাদের গল্প ইউটিউবে এসেছি প্রতিটা মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে বলেছি দর্শক, যারা স্বাবলম্বী হতে চান বা যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা ইউটিউবটাকে পার্ট টাইম একটা জব হিসেবে নিতে পারেন, নট এটা পার্মানেন্ট একটা জব। কারণ দর্শক, যদি আপনারা কেউ ইউটিউবকে পার্মানেন্ট মনে করে ফেলেন, সবাই কিন্তু আপনারা জীবনের গল্প, সবাই কিন্তু আপনারা বড় বড় যারা চ্যানেল আছে, ঠিক আছে, সেটা হতে পারবেন না। এটাই বাস্তব কথা। অনেক মানুষ অর্ধেক পথ গিয়ে আবার ছেড়ে দেয়, কারণ সবার যে সবসময় ভালো ভিউ এমন কথা নাই। সো এখানে আপনি পার্ট টাইম হয়তো মাসিক 10-20 হাজার টাকা 30 হাজার টাকা ইনকাম পেতে পারেন, বাট সেটার জন্য আবার অনেক কষ্ট করতে হয়। কারণ একটা চ্যানেলে আপনি যদি বছর পর বছর ভিডিও দিচ্ছেন, ভাইরাল না হয় কোনো লাভ নেই। অনেক মানুষকে দেখবেন ভিডিও দিতে থাকে, ভাইরাল হয় না। তো সেই ভিডিও দেওয়ার মানে কি, যদি তার মনিটাইজেশনে অন না হয়, যদি ডলার না আসে। দেখবেন দর্শক, অনেক মানুষ দু একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যায়, আবার অনেক মানুষ সারাদিন ভিডিও দিয়ে ভাইরাল হতে পারে না। বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, খুব কম সংখ্যক, আমি আবার বলছি দর্শক, আই রিপিট, আমি রেশিও করে বলছি, খুব কম সংখ্যক মানুষ আছে যারা ভদ্র ঘরের এবং তারা ভাইরাল হয়েছে। দেখবেন ইউটিউবে যত মানুষ আছে যারা বর্তমানে ভাইরাল হয়েছে, যারা বর্তমানে লাক্সারিয়াস লাইফ লিড করছে, যারা আপনারা বর্তমানে যাদেরকে অনেক সম্মান দিচ্ছেন, তারা কিন্তু ইউটিউবে আসার আগে ছোট লোক ছিল। তারা ইউটিউবে আসার আগে নোংরা পরিবারের মানুষ ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড খুবই নোংরা ছিল, নোংরা হিস্ট্রি ছিল। কিন্তু তারা বর্তমানে ইউটিউবে আছে, দীর্ঘ সময় ধরে অনেক টাকা পয়সা পাচ্ছে, এর জন্য তারা এখন লাক্সারিয়াস বাড়ি ঘর করে, তাদের গেট আপ চেঞ্জ করে অনেক কিছু করে ফেলেছে। এখন আপনাদের তাদেরকে দেখলে মনে হবে তারা মনে হয় কী না কী হয়ে গেছে, আসলে কিছুই না। আপনার 5 বছর আগের মানুষ তাদেরকে দেখুন, তারা কী ছিল আর এখন কী হয়েছে। আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, যারা আগের থেকেই ভদ্র ঘরের, যারা আগের থেকেই ভালো ফ্যামিলি বিলং করে, তারা ইউটিউবে সহজে ভাইরাল হতে পারবে বলে মনেও হয় না আমার। কারণ দর্শক, তারা নোংরামি করতে পারে না। এবং ইউটিউবে আমি একটা জিনিস দেখছি, নোংরামি ছাড়া খুব সহজে মানুষ ভাইরাল হয় না। ভালো কন্টেন্টের এই জমানায় দাম নাই দর্শক। অনেক মানুষ দেখবেন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, আমি দেখছি তাদের ভিডিও, বাট তাদের ভিডিও কেন জন্য ভাইরাল হয় না। আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি অনেক জায়গায় কমেন্ট করি অনেক ব্লগারদের কাছে যে ভাইয়া বাবা আপনাদের ভিডিও তো অনেক সুন্দর, কেন ভাইরাল হচ্ছে না? আপনারা হয়তো কিছু জিনিস কাস্টমাইজেশনে ভুল করেছেন, এগুলো ঠিক করুন। আমি নিজে গিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি, কারণ খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা মানুষ, বা তাদের ভিউ হচ্ছে না, তারা ডিমোটিভেটেড হয়ে পরে ইউটিউবিং ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা ছ্যাঁচড়ামি করছে, যারা নষ্টামি করছে, যারা অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করে বেড়াচ্ছে, তাদের ভিডিও ভালো জবরদস্ত একদম ভাইরাল হয়ে যাচ্ছে। কেন ভাই? আপনারা ভালো কন্টেন্ট কেন দেখবেন না? কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, এরকম একটা মেগাবাইট এমবি নষ্ট করে এই সমস্ত নোংরা কন্টেন্টের পেছনে যাবেন বলুন তো? আমি তো জানি না। কী আছে তিশাদের ভিডিওতে? কী আছে তানজিলের মতো নোংরা মানুষের ভিডিওতে? কী আছে সাবিনা মিমের ভিডিওতে? আপনারা নিজেরাই প্রশ্ন করে বলুন তো, কী এমন আছে? কী আছে? কিচ্ছু নেই দর্শক, ঠিক আছে? আর এই যে আপনারা যে ফুড ব্লগারদের ভিডিও দেখেন, এই যে ফুড রিভিউ দেখছেন, আমি মাঝে মধ্যে ভাবি, আচ্ছা ভাই, ফুড রিভিউ দেখছি, আমি আপনাদেরকে একটা কথা বলি তো, আপনারা আমাকে এই কথার উত্তর দিন। বিশেষ করে দর্শক, আমার ধরুন পার্সোনালি ঝাল খাবার খেতে পছন্দ হয়, ঠিক আছে? তো ঝাল খাবারের মধ্যে আমার যে ফ্লেভারটা আমার নিজের জিহ্বাতে ভালো লাগে, সেটা আপনার ভালো নাও লাগতে পারে। তো একজনের ফুড রিভিউ শুনে আপনি কি মনে করেন আপনার সেটা ভালো লাগবে? একদম ধরেন একটা ক্যাফেতে গেল, গিয়ে সে একটা কফি খেলো, ব্রাজিলিয়ান কফি, সে খেয়ে বললো আমার কাছে দারুণ লেগেছে, একটা ব্ল্যাক কফি খেলাম, দারুণ। আমি তো ভাই তার রিভিউ শুনে, তার খাবার খাওয়া দেখে এত লোভ লাগলো, আমি সে ব্রাজিলিয়ান কফি খেতে গেলাম, গিয়ে তিতাতে আমি মুখ দিতে পারছিলাম না, আমার কাছে চরম তিতা লাগছিল, আমার কাছে ভালো লাগেনি, বাট তার কাছে অনেক মজা লেগেছে। তার মানে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলছি, ফুড রিভিউ মানে এগুলো জাস্ট একটা মরিচা, এগুলো আপনাদের চোখে ধুলা দেওয়া। ফুড রিভিউ একমাত্র যে সবচাইতে ভালো দিতে পারে সেটা হচ্ছে আপনি স্বয়ং নিজে। আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, আপনি খাবেন, আপনার যদি ভালো লাগে, দ্যাটস ইট, সেটা আপনার কাছে ভালো। সেটা হতে পারে একটা শেরাটন হোটেলে, সেটা হতে পারে সোনারগাঁও ইন্টারকন্টিনেন্টাল, যে কোনো জায়গায়, লা মেরিডিয়ান, যেখানে আপনি যান। বা এমন হতে পারে রাস্তার সামান্য একটা ফুটপাতে বসে ভেলপুরি খেলেও আপনার ভালো লাগতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার নিজের টেস্টের উপর, নট এটা যে কে কোন ফুড রিভিউ দিচ্ছে। আমি এটা কখনোই বিলিভ করি না যে ফুড রিভিউ দিচ্ছে এবং আপনি সেই রিভিউ শুনে খেতে যাচ্ছেন। এটা ডিপেন্ড করে আপনার নিজের টেস্টের উপর, আপনার কোথায় কোনটা খেতে ভালো লাগছে। আমার ভাই রাস্তার 10 টাকা ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে, অ্যান্ড আমি খেতে কোনোদিন খাবো না? অবশ্যই খাবো, আমার ভালো লাগে। সো আলটিমেটলি এই সমস্ত জিনিসও ভুয়া জিনিস। আপনারা যারা দেখছেন ফুড রিভিউ, সেখানে বর্তমানে ম্যাক্সিমাম মানুষই প্রমোশন নিয়ে, স্পন্সর নিয়ে পেইড রিভিউ দিচ্ছে। আপনারা জানেন কি জানি না, দেখবেন আপনারা বিভিন্ন বুফেতে যাবেন, সেই সমস্ত বুফেতে খেতে যাবেন, দেখবেন অনেক ভালো ভালো রিভিউ দেয়, এই সেই হ্যান ত্যান, যাবেন খেতে যাবেন, সেখানে খাবারটা কিন্তু রিফিল করে না।
তাহলে কী লাভ হলো সেই রিভিউ দেখে? বরং তারা যখন রিভিউ করতে করতে করে একটা ফুড রিভিউ দেয়, তখন তাদেরকে এক্সট্রাভাবে সে খাবারটাকে ডেলিশিয়াস করে দেওয়া হয় বা মজাদার করে দেওয়া হয়, বা সেদিন যারা কোনো ফুড রিভিউয়ার যদি রিভিউ করতে যায় সেদিন তাদের খাবারগুলো বারবার রিফিল করা হয়। ঠিক আছে, আপনাদেরকে ভিডিওতে প্রমোশন করানোর জন্য, বাট আপনি চান একটা সাধারণ পার্সন, আপনার জন্য সেটা করা হবে না। দেখবেন একটা ফুড রিভিউয়ার যদি ফুড রিভিউ করতে যায়, তার একটা বার্গারে কয়েকটা চিজ দিয়ে দেওয়া হবে, আপনি চান আপনাকে একটা সিঙ্গেল চিজও দেওয়া হবে না। এগুলো বাস্তব কথা বলছি দর্শক। সেগুলো যারা বুঝেন ভালো কথা, যারা বুঝেন না তারা ভুল কথা, মানে বুঝপাতা না বুঝলে তেজপাতা, কথাটা যাই হোক। সো জাস্ট বলবো, ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, আপনাদেরকে জাস্ট সতর্ক করে দিই, আপনাদের সময় বাঁচানোর জন্য আপনারা ভালো কন্টেন্ট দেখুন। বাংলাদেশে অনেক মানুষ আছে এখনও ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। কোনো দিন ভালো কন্টেন্ট বাছাই করার সময় ভিউ দেখবেন না। বিলিভ মি দর্শক, আমি আপনাদেরকে আবার কথা বলছি, আপনারা যদি কোনো মানুষ ভিউ দেখে কন্টেন্টের যাচাই বাছাই করেন যে ওর অমুক ভিউ হয়েছে, তার তমুক ভিউ হয়েছে, তাহলে বুঝতে হবে আপনার কোনো কমন সেন্স নাই, আপনি কমন সেন্সহীন একজন মানুষ। ভিডিওর কোয়ালিটি বোঝার জন্য, ভিডিওর কন্টেন্ট বোঝার জন্য আপনি ভিডিওটা প্লে করবেন, তারপর ভিডিওটা দেখবেন, নট আপনারা এটা দেখবেন কার কত ভিউ হয়েছে। বস্তির কন্টেন্টের লাখ লাখ ভিউ আছে, আবার দেখবেন ভদ্র কন্টেন্টের 500 ভিউ নেই দর্শক। সো আলটিমেটলি আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে হাঁটবেন। ঠিক আছে, ভিউ দেখে হাঁটলে আপনিও সেই কাতারে পড়ে যাবেন। আপনি নিজের কন্টেন্ট নিজে বাছাই করুন, আপনি কোনটা দেখতে চান, দেখবেন ভালো জিনিস ইউটিউবে পাবেন, অনেক ভালো জিনিস পাবেন। এখন অনেক মানুষ আছে যারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে, বাট ভিউ পাচ্ছে না। তো যাই হোক দর্শক, ছিল আমার আজকের ভিডিও। আজ বিষয়ে বাড়াচ্ছি না, অনেক কথাই বলে ফেললাম, সেই দিকে এসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।